হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম ঠিক তেমনটাই শুরু করতে চলেছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস। তো এই অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসের আজকে আমরা প্রথম টপিক যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে ভারতের নদ নদী। এই নদ নদী ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের নদ নদী সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর পাবে। এই অধ্যায় থেকেই তোমরা তোমাদের বিভিন্ন আপকামিং যে সরকারি চাকরির পরীক্ষা আছে সেখানে এই নদ নদী থেকে অনেক প্রশ্ন তোমরা দেখতেও পাবে। আর যারা বিগত কয়েক বছরে দু একটি পরীক্ষায় বসেছো তারা তো জানো যে নদ নদী থেকে প্রশ্ন থাকে প্রতিটা পরীক্ষাতেই। তো অনেকের হয়তো অধ্যায়ভিত্তিক পড়া থাকে না, যার জন্য অনেকে কিন্তু সঠিকভাবে উত্তর করতে পারে না। তো ভূগোলের নদ নদীর যে অধ্যায়টা আমরা আজকে পড়ব, তো সেখান থেকে বেশ কয়েকটি আমরা প্রশ্ন, বাছাই করা প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নের উত্তর আজকে আমরা জানব। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে যে প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখেছি সেটা হচ্ছে উত্তর ভারতের প্রধান নদী কোনটি? অর্থাৎ নদ নদীকে দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী, একটা দক্ষিণ ভারতের নদ নদী। ঠিক আছে, তোমাদের আমি প্রথমেই বলে রাখি, একটা উত্তর ভারতের আর একটা দক্ষিণ ভারতের, এই দুটি ভাগে কিন্তু আমি তোমাদের ভাগ করে রেখেছি। ঠিক আছে, তো প্রথমে যে নদ নদী সম্পর্কে জানবো যে প্রশ্নটা সেটা হচ্ছে উত্তর ভারতের প্রধান নদী কোনটি? দেখো, উত্তরে বলছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীর দৈর্ঘ্য কিন্তু 25 km। ঠিক আছে, তো গঙ্গা নদীর দৈর্ঘ্য কিন্তু তোমরা জানতে পারলে কত? 2525 কিলোমিটার। ঠিক আছে, এটা উত্তর ভারত থেকে শুরু হয়ে এটা মুর্শিদাবাদের থেকে দুভাগে ভাগ হয়ে একটি ভাগ পদ্মা নাম নিয়ে চলে গিয়েছে বাংলাদেশে, আর একটি প্রথমে গঙ্গা, তারপরে নবদ্বীপের কাছ থেকে হুগলি নদী নাম ধারণ করে একদম বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, যেটাকে আমরা অনেকে হুগলি নদী বলেও কিন্তু জানি। এই হুগলি নদী নামটা যে আমরা জানি এটাও কিন্তু এই গঙ্গা নদীরই একটি নাম। তারপরে দেখো বলছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? আমরা কিন্তু ছোটবেলার থেকেই এই গঙ্গা নদীর উৎপত্তি স্থল সম্পর্কে জেনে এসেছি। তো দেখো, গঙ্গা নদীর উৎপত্তি স্থল আছে গঙ্গোত্রী হিমবাহ। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে যখন গঙ্গা নদী নাম ধারণ নিয়ে, অর্থাৎ গঙ্গা নদী প্রবাহিত হয় এই গঙ্গোত্রী হিমবাহ থেকে, তখন এর নাম কিন্তু গঙ্গা ছিল না, এর নাম ছিল ভাগীরথী নদী। অনেক সময় প্রশ্ন হতে পারে যে গঙ্গা উৎপত্তি স্থলে কি নামে পরিচিত ছিল, তাহলে উত্তর হবে কি? ভাগীরথী। মনে থাকবে? আশা করি সবার মনে থাকবে। আর তোমরা কিন্তু পুরো ক্লাসটা দেখবে এবং চাইলে তোমরা তোমাদের কপিতে কপি করে রাখতে পারো। ঠিক আছে, তারপরে দেখো যমুনা নদীর উৎপত্তি কোথায়? দেখো, যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনোত্রী হিমবাহ থেকে, হিমালয়ের বান্দরপুঞ্জ পর্বত থেকে, অর্থাৎ যমুনোত্রী হিমবাহ। তোমরা এই এতটুক মনে রাখতে পারলেই হবে যে যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনা নদীর উৎপত্তি কিন্তু যমুনোত্রী হিমবাহ থেকে। এই যমুনা কিন্তু গঙ্গারই একটি উপনদী। দেখো, পরবর্তী যে প্রশ্নটা তোমাদের সামনে আমি রেখেছি সেখানে কিন্তু উল্লেখ করেই দেওয়া আছে যে গঙ্গার প্রধান উপনদী কোনটি? তাহলে কি বললাম? যমুনা নদী। এই যমুনা নদী কিন্তু গঙ্গারই একটি উপনদী। আশা করি তোমাদের প্রত্যেকের মনে থাকবে। দেখো, তারপরে আসছে 5 নম্বরে যে প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি,
গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো, গঙ্গা নদী প্রধানত ভারতবর্ষে 5টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কটি বললাম? 5টি। কি কি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। এই 5টি রাজ্যের মধ্য দিয়েই কিন্তু প্রবাহিত হয়েছে। তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে গঙ্গা নদী কটি বা কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যদি বলে কটি তাহলে 5টি, আর যদি বলে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। পরবর্তী যে প্রশ্নটা দেখো, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। আমি কিন্তু এই প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নের সময় বলে দিয়েছি তোমাদের সুবিধার্থে, আবার প্রশ্নটা রিপিট করা হয়েছে। তো দেখো, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত বললাম? 2525 কিলোমিটার। পরবর্তীতে আসছে দেখো, গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থল কোথায়? তাহলে গঙ্গার একটি প্রধান উপনদী হচ্ছে যমুনা, অর্থাৎ যমুনার গঙ্গা যে জায়গায় মিলন ঘটিয়েছে, অর্থাৎ যমুনা নদী এবং গঙ্গা নদী যেখানে মিলন হয়েছে সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ। পুরনো নাম ছিল এলাহাবাদ, বর্তমান নাম প্রয়াগরাজ, কিন্তু পুরনো নাম ছিল কি? এলাহাবাদ। পরবর্তীতে দেখো, গঙ্গা নদীর প্রধান উপনদীগুলি কি কি? দেখো, গঙ্গা নদীর অনেকগুলি তো উপনদী আছে, তার মধ্যে প্রথম যেটা আমি সবসময় বলে এসেছি যে গঙ্গার প্রধান উপনদী, সেটা হচ্ছে যমুনা। এখানেও দেখো যমুনা লেখা হয়েছে, ঘরঘরা, গণ্ডক, কোশি, সোন প্রভৃতি। ঠিক আছে, এমন গঙ্গার চারি উত্তরে এই গঙ্গার দুই দিকে কিন্তু উপনদী আছে। ঠিক আছে, গঙ্গার দুই দিকেই কিন্তু উপনদী আছে, তার মধ্যে প্রধান উপনদী হচ্ছে এইগুলো: যমুনা, ঘরঘরা, গণ্ডক, কোশি, সোন। পরবর্তীতে আসছে সিন্ধু নদী ভারতের কোন অঞ্চলে প্রবাহিত হয়েছে? সিন্ধু নদী লাদাখ অঞ্চলে, ভারতের লাদাখে, অর্থাৎ ভারত আর পাকিস্তানের মধ্যে এই সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। বেশিরভাগটা আছে পাকিস্তানের মধ্যে আর অল্প কিছুটা আছে আমাদের ভারতের মধ্যে, কিন্তু এই ভারতের লাদাখ অঞ্চলে এই সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। দেখো, পাশে বলা আছে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু ও কাশ্মীর, লাদাখ এগুলো কিন্তু কেন্দ্রশাসিত একটা অঞ্চল। ঠিক আছে, পরবর্তীতে দেখো এই 10 নম্বরে বলছে এই সিন্ধু নদীর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই প্রশ্নটা রাখা। সিন্ধু নদীর প্রধান উপনদী কয়টি ও কি কি? ছোটবেলার থেকেই আমরা পড়ে এসেছি এই প্রশ্নটা, তো এই প্রশ্নটা সবাই জানো, আমি তবুও আর একবার রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তাহলে তোমাদের মনে থাকবে। আর তোমরা ক্লাসগুলো কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, মন দিয়ে করো এবং তোমরা তোমাদের যে কপি আছে না সেই কপিতে লিখে ফেলো এবং পরবর্তীতে সেই কপিটা দু একবার দেখবে, তোমরা অটোমেটিক সব প্রশ্নের উত্তর করতে পারছো। তো 10 নম্বরের প্রশ্ন বলছে সিন্ধু নদীর প্রধান প্রধান উপনদী কয়টি? সিন্ধু নদীর 5টি উপনদী। ঠিক আছে, কি কি? ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং শতদ্রু। তোমরা জানো কিছুদিন আগেই এই চেনাব নদীর উপর একটি ব্রিজ তৈরি হয়েছে, তো আমি তোমাদের এটা বাড়ির কাজ হিসাবে দিলাম যে চেনাব নদীর উপরে যে ব্রিজটি তৈরি হয়েছে তার নাম কি এবং সারা বিশ্বের মধ্যে এই ব্রিজ কততম স্থান অধিকার করেছে, এটা আমি তোমাদের বাড়ির কাজ দিলাম। তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। দেখো, 11 নম্বর প্রশ্নে বলছে পাঞ্জাব শব্দের অর্থ কী? অর্থাৎ পাঞ্জাব শব্দের অর্থ হচ্ছে 5টা নদীর দেশ। ওই যে বললাম না সিন্ধু নদীর 5টি উপনদী, ওই 5টি উপনদী কেই কিন্তু এই 5টা নদী বা এই পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, বা 5টি উপনদীর জন্যই কিন্তু এই মানে জায়গাটার নাম হয়েছে পাঞ্জাব, অর্থাৎ 5টি নদীর তীরবর্তী যে অঞ্চলটা না সেটাই হচ্ছে এই পাঞ্জাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
আর যদি কখনো মনে হয় যে তোমরা কোনো একটা পয়েন্ট বুঝতে পারোনি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের প্রতিটি সমস্যা নিজের সমস্যা মনে করে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো 12 নম্বরে দেখো, 12 নম্বরের প্রশ্নে বলছে শতদ্রু নদীর উৎপত্তি কোথায়? শতদ্রু নদীর উৎপত্তি কোথায়? দেখো, শতদ্রু নদীর উৎপত্তি বলছে হিমাচল প্রদেশের রাকাস্তাল হ্রদের নিকটে। কি বললাম? হিমাচল প্রদেশের রাকাস্তাল হ্রদের নিকটে। 13 নম্বর প্রশ্ন বলছে দেখো, বিয়াস নদীর উৎপত্তি স্থল কোথায়? এটা হচ্ছে হিমাচল প্রদেশের রোহতাং পাস। কি বললাম? রোহতাং পাস নামক একটি জায়গা আছে, সেখান থেকে এই বিয়াস নদীর উৎপত্তি হয়েছে। তারপরে দেখো, বলছে গঙ্গার শেষ ভাগ কি নামে পরিচিত? অর্থাৎ গঙ্গা, দেখো, 3টি গতি আছে, উচ্চ গতি, গঙ্গার আছে মধ্যগতি এবং নিম্নগতি। এই উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি যেখান থেকে শুরু হচ্ছে এই নিম্নগতি, সেখানে থেকে না এটি ভাগ হয়েছে, গঙ্গা নদীতে 2টি ভাগে ভাগ হয়েছে। এটা মুর্শিদাবাদের ভগবান গোলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে কিন্তু 2টি ভাগে ভাগ হয়ে মূল যে ভাগটা সেটা পদ্মা নাম নিয়ে চলে গেল বাংলাদেশে, এবং আরেকটি গঙ্গা নাম নিয়ে কিছুটা মুর্শিদাবাদ হয়ে নবদ্বীপ পর্যন্ত আসে গঙ্গা নাম নিয়ে। এবং তোমরা জানো প্রত্যেকেই যে নবদ্বীপের কাছ থেকে গঙ্গা নদীর নাম পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, হয়ে সেখান থেকে নাম নেয় হুগলি নদী। এবং হুগলি নদী সবাই জানো, হুগলি ব্রিজ নাম শুনেছো। এই ব্রিজটা যে নদীর উপরে অবস্থিত তার নামই তো হুগলি নদী। তো এই হুগলি নদীটা কিন্তু আসলে গঙ্গা নদীরই নাম, ঠিক আছে? তো গঙ্গার শেষ ভাগ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পদ্মা নদী। যদি পদ্মা অপশানে না থাকে তাহলে হুগলি তোমাদের অবশ্যই থাকবে, যেহেতু দেখো আমি বাংলাদেশে প্রবেশের পর আমি কিন্তু এখানে তোমাদের নোট করে দিয়েছি। পরবর্তী 15 নম্বর প্রশ্নে দেখো, বলছে কোশি নদী কোন উপনদীর অন্তর্গত? গঙ্গা নদীর উপনদী। এই কোশি নদীও কিন্তু গঙ্গার উপনদী। দেখো, এই কোশিকে বেস্ট করেই তোমাদের আরেকটি প্রশ্ন আমি রেখেছি 16 দাগে, কোন নদীকে বিহারের শোক বলা হয়? দেখো, অনেক সময় শোক না দিয়ে পরীক্ষায় তোমাদের দুঃখ দিতে পারে, যে বিহারের দুঃখ কাকে বলা হয়, ঠিক আছে? কি বললাম তাহলে? যদি তোমাদের বলে বিহারের শোক কাকে বলে বা কোন নদীকে বলে, বা শোক শব্দটা ব্যবহার না করে যদি লেখে যে বিহারের দুঃখ কোন নদীকে বলে, তাহলে উত্তর হবে এই কোশি নদী। আর এই কোশি নদী কিন্তু গঙ্গারই একটি উপনদী। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা কিন্তু এটাকে ভিভিআই করে রাখতে পারো। দেখো, 17 দাগে প্রশ্নে বলছে গঙ্গা নদী কোথায় বঙ্গোপসাগরে মিশেছে? আচ্ছা, গঙ্গা নদী কোথায় বঙ্গোপসাগরে মিশেছে? অর্থাৎ গঙ্গা তো 2টি ভাগে ভাগ হয়েছে মুর্শিদাবাদ থেকে, একটা বাংলাদেশে গিয়েছে, একটা ভারতে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে। তো এই দুটি কিন্তু দেখো এমন একটি জায়গা যেটাকে আমরা সুন্দরবন অঞ্চল বলে জানি। এই দুটোই কিন্তু দুই দিক থেকে বয়ে এসে সুন্দরবন নামক জায়গাতে এসছে, এবং সেখান থেকে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। তো সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গে যেমন কিছুটা আছে, তেমন বাংলাদেশেও কিছুটা সুন্দরবনের অংশ আছে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, 18 দাগে প্রশ্নে বলছে ঘাগরা নদী কোন নদীর উপনদী? আচ্ছা, এই জায়গাটা দেখো, ঘাগরা হবে না, এটা ঘরঘরা হবে, ঘরঘরা, ঘরঘরা হবে, ঠিক আছে? তো ঘাগরা নদী হবে না, ওটা হবে ঘরঘরা নদী। কোন নদীর উপনদী? আগে আমি বলেছি গঙ্গা নদীর উপনদী, কারণ গঙ্গার পাশ অনেকগুলো উপনদী আমি তোমাদের করিয়েছি, যমুনা করেছি, ঘরঘরা করেছি, কোশি করেছি, সোন করিয়েছি। তো তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় নোট করেছো, তাই না? পরবর্তীতে বলছে সোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? দেখো, এই সোন নদীও কিন্তু গঙ্গারই একটি উপনদী। এটি মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে, ঠিক আছে?
অমরকণ্টক, এটা আমর হয়ে আছে, তোমরা ঠিক করে নেবে, এটা আমর হবে না, ওটা অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। তারপরে বলছে দেখো 20 নম্বর প্রশ্ন, যমুনা নদী কোন নদীতে মিশেছে? যমুনা তো অবশ্যই তোমাদের আমি আগেই বলেছি গঙ্গার উপনদী, তো গঙ্গা নদীতেই মিশেছে যেহেতু নদীতে বলেছে, এবং এটি কিন্তু প্রয়াগরাজে, যার বর্তমান নাম প্রয়াগরাজ, পূর্ব নাম ছিল এলাহাবাদ। 21 নম্বর প্রশ্নে বলছে দেখো, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই এটা ভিভিআই দিয়ে রাখবে। ভারতের সবচেয়ে দীর্ঘ নদী হচ্ছে গঙ্গা নদী, যার দৈর্ঘ্য কি বললাম 2525, অর্থাৎ 2525 কিলোমিটার। ঠিক আছে, গঙ্গা নদীর দৈর্ঘ্য। তারপরে বলছে দেখো, কোন নদী দিল্লির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু ভিভিআই দিয়ে তোমরা রাখবে, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসে যে কোন নদী দিল্লির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। উত্তর হবে যমুনা নদী। দেখো পরবর্তী প্রশ্ন আসছে, গঙ্গা নদীর অববাহিকা কোন সাগরে শেষ হয়েছে? উত্তর হবে বঙ্গোপসাগর। সিন্ধু নদী অবশেষে কোথায় পতিত হয়? অর্থাৎ সিন্ধু নদী ভারতবর্ষ থেকে সৃষ্টি হয়েছে এবং ভারতবর্ষ থেকে উৎপত্তি হয়ে লাদাখ রাজ্যের মধ্য দিয়ে জম্মু কাশ্মীরের ভিতর দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, এবং পাকিস্তানের মধ্যে কিন্তু সিন্ধু নদীর বেশিরভাগ অংশটাই রয়েছে। তো এই সিন্ধু নদী পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এসে শেষে কিন্তু এই আরব সাগরেই মিশেছে। আশা করি তোমরা প্রতিটা প্রশ্ন বুঝতে পারছ। পরবর্তীতে বলছে দেখো, দক্ষিণ ভারতের প্রধান নদীগুলি কি কি? দক্ষিণ ভারতে এতক্ষণ ধরে তোমাদের যে প্রশ্নগুলো আমি করালাম প্রতিটা নদী কিন্তু উত্তর ভারতে। আমি প্রথমেই বলেছিলাম যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুটো ভাগে ভাগ করেছি আমি নদ নদীকে। তো প্রথমেই কিন্তু যতগুলো নদ নদী করিয়েছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণগুলো আমি তোমাদের অবশ্যই ভিভিআই বলে দিয়েছি। তো এগুলো কিন্তু উত্তর ভারতে। তো এবার শুরু হচ্ছে দেখো দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের প্রধান নদ নদীগুলির মধ্যে রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেরিয়ার, মহানদী, তুঙ্গভদ্রা, পেন্নার ইত্যাদি। ঠিক আছে, কিন্তু আমরা ছোটোবেলাতেই সবাই মানে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তুঙ্গভদ্রা এই কটি নাম কিন্তু জেনে এসেছি। এছাড়াও পেরিয়ার রয়েছে, মহানদী রয়েছে, পেন্নার রয়েছে। ঠিক আছে, তো দক্ষিণ ভারতের প্রধান নদ নদীগুলি তোমরা জানলে। পরবর্তীতে বলছে দেখো 26 দাগে, দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে উৎস কোথায়? অর্থাৎ নদীগুলির প্রধান উৎস। দক্ষিণ ভারতের বেশিরভাগ নদ নদীর উৎস কিন্তু এই পশ্চিমঘাট পর্বতমালা। তোমরা কিন্তু জানো যে পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা, আমি তোমাদের যখন পর্বতমালা বা পাহাড় করাবো তখন কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা তারপরে পূর্বঘাট পর্বতমালা সম্পর্কে ডিটেলস বলে দেব। দেখো 27 দাগে বলছে, গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায়? মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বক, মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বক পর্বত থেকে কিন্তু এই গোদাবরীর উৎপত্তি। এটাও তোমরা অবশ্যই ভিভিআই দিয়ে রাখবে। ঠিক আছে, দেখো পরবর্তীতে বলছে 28 দাগে, গোদাবরী নদীকে আর কি নামে ডাকা হয়? আচ্ছা, দক্ষিণ গঙ্গা বা ডাকিন গঙ্গা, বা অনেকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলে থাকে। ঠিক আছে, বা দক্ষিণা গঙ্গা, দক্ষিণ গঙ্গা, দক্ষিণা গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা এবং ডাকিন গঙ্গা, এই গোদাবরীকেই কিন্তু বলা হয়। দেখো পরবর্তীতেই বলছে, গোদাবরী নদী কোন সমুদ্রে গিয়ে মিশেছে? হবে বঙ্গোপসাগরে। অর্থাৎ কিছু নদী বঙ্গোপসাগরে মিশেছে এবং কিছু নদী
আরব সাগরে মিশেছে। কিছু নদীকে আমরা কি বলছি, পশ্চিমী বাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদী। ঠিক আছে, পরবর্তীতে দেখো কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? মহারাষ্ট্রের মহাবালেশ্বর পাহাড়ে। মহারাষ্ট্রের মহাবালেশ্বর পাহাড় থেকে কিন্তু এই কৃষ্ণা নদীর উৎপত্তি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে, আর যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের নিজস্ব যে সমস্যাগুলোকে আমাকে জানাও, আমি তোমাদের নিজস্ব সমস্যাকে নিজের সমস্যা মনে করে আমি কিন্তু সেগুলো সলভ করে দেব। আমি কিন্তু প্রথম থেকে একই কথা বলছি, তোমরা তোমাদের সমস্যাগুলো অবশ্যই আমাকে জানাও। চলো পরবর্তীতে দেখো, আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে তারাও আমার এই ক্লাসগুলো দেখতে পারে বা আমার চ্যানেলের সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের সরকারি চাকরির পরীক্ষার জন্য তৈরি করব বলেছি, এবং তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জিকের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখো 31 দাগে বলছে কৃষ্ণা নদীর প্রধান উপনদী। ঠিক আছে, তুঙ্গভদ্রা নদী। এই প্রশ্নটাও কিন্তু ভিভিআই। কৃষ্ণা নদীর প্রধান উপনদী কোনটি? তাহলে কি হবে? তুঙ্গভদ্রা। পরবর্তী প্রশ্ন আসছে কাবেরী নদীর উৎপত্তি স্থান কোথায়? দেখো গোদাবরী গেল, কৃষ্ণা গেল, এবার আসছে কাবেরী। কাবেরী নদীরও কিন্তু উৎপত্তিস্থল আছে, সেটি কোথায়? কর্ণাটকে ব্রহ্মগিরি পাহাড়। কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়ে থেকে এই কাবেরী নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তীতে বলছে দেখো কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর হবে কর্ণাটক এবং তামিলনাড়ু। উত্তর কী হবে? কর্ণাটক এবং তামিলনাড়ু। সেই সঙ্গে আমি তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, এই কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে এই কাবেরী নদীর জল নিয়ে কিন্তু মাঝে মধ্যেই দ্বন্দ্ব সৃষ্টি হয়। কর্ণাটকের বাসিন্দারা বলে যে এটা আমাদের, তামিলনাড়ুর বাসিন্দারা বলে এটা আমাদের। ঠিক আছে, এই নিয়ে কিন্তু কর্ণাটক ও তামিলনাড়ুর যে জনগোষ্ঠী বা বাসিন্দা তাদের মধ্যে কিন্তু, এমনকি সরকারের মধ্যেও, এই কর্ণাটকের আর তামিলনাড়ুর সরকারের মধ্যেও কিন্তু কাবেরী নদীর জল নিয়ে সমস্যা লেগেই আছে। ঠিক আছে, বাহ। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা ভিভিআই, এটাও আমি বলবো ভিভিআই, কারণ পেরিয়ার নদী কোন রাজ্যের প্রধান নদী? আমি নিজের জীবনে অনেকগুলো সরকারি পরীক্ষা বসেছি, তার মধ্যে রিসেন্ট কিছু পরীক্ষাতে আমি এই প্রশ্নগুলো দেখছি, তো সেই জন্য তোমাদেরও আমি জানিয়ে রাখতে চাই যে পেরিয়ার নদী কোন রাজ্যের প্রধান নদী? অবশ্যই কেরল রাজ্যের প্রধান নদী, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে। ঠিক আছে, তারপরে আসছে বৈগাই নদী কোন রাজ্যে প্রবাহিত? তামিলনাড়ু। উত্তর হবে তামিলনাড়ু। তারপর 36 দাগে দেখো বলছে কৃষ্ণা নদী কোথায়? কৃষ্ণা নদী কোথায় গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে, তারপরে দেখো গোদাবরী নদীর 37 দাগে বলছে গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলছে 1465 কিলোমিটার। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবুও কিন্তু আমি তোমাদের জানার সুবিধার্থে দিয়ে রেখেছি। ঠিক আছে, তারপরে 38 দাগে বলছে দেখো কাবেরী নদীর উপর নির্মিত প্রধান বাঁধের নাম কি? আচ্ছা, নদীর উপর আমি তোমাদের যেহেতু বাঁধ করাইনি এখনও, তো বাঁধ যখন করাবো অবশ্যই এই প্রশ্নটা আমি আবারও রাখবো, যেহেতু নদ নদীর মধ্যে হয়তো টাইপিং করার সময় এসেছে, তো যাই হোক আমি তবুও তোমাদের একবার বলে দিচ্ছি, আর যখন বাদ করাবো তখন তো অবশ্যই তোমাদের এই প্রশ্নটা আমি আবারও করাবো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা রাজ্যের পরীক্ষা দেবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা
ত্রিপুরা বাসিন্দা যারা আছো, তারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য তো অবশ্যই। আর রিসেন্ট সেন্ট্রালের যে এসএসসি পরীক্ষা হচ্ছে তাতেও কিন্তু এই প্রশ্নটা অনেকবার দেখা গিয়েছে, যে কাবেরী নদীর উপর নির্মিত প্রধান বাঁধের নাম কি? মেট্টুর বাঁধ। প্রশ্ন হতে পারে মেট্টুর বাঁধ কোন নদীর উপর? তাহলে কাবেরী নদীর উপর এটাই উত্তর হবে। তারপরে দেখো 39 দাগে বলছে পেরিয়ার নদীর উপর বিখ্যাত কোন জলাধার রয়েছে? মুল্লা পেরিয়ার জলাধার। ঠিক আছে, পেরিয়ার নদীর উপর, মুল্লাটা শুধু মনে রাখবে তোমরা, আর পেরিয়ার তো নদীর নাম, পেরিয়ার নদীর উপর পেরিয়ার বা জলাধারই রয়েছে, শুধু তার আগে একটি মনে রাখতে হবে মুল্লা। জন্য কেউ মোল্লা করো না, ময় ওকার করো না, ময় হস্যু করবে সবসময়। মুল্লা পেরিয়ার জলাধার। এরপরে দেখো 40 দাগে বলছে, আচ্ছা এখানে টাইপিং মিস আছে, ঠিক আছে, তো এটা তুঙ্গভদ্রা হবে। তুঙ্গভদ্রা নদীর উৎপত্তি কোথায়? কর্ণাটকের পশ্চিমঘাট পর্বত। দেখো বেশিরভাগ দক্ষিণে যে নদ নদীগুলো দেখা যায় না, তার বেশিরভাগই উৎপত্তি স্থল কিন্তু এই পশ্চিমঘাট পর্বতমালা। তারপরে দেখো 41-এ বলছে দক্ষিণ ভারতের নদীগুলির বেশিরভাগ কোন দিকে প্রবাহিত হয়েছে? অর্থাৎ দক্ষিণ ভারতের বেশিরভাগ নদীগুলো না পূর্ব দিকে, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়েছে। কি বললাম? পূর্ব দিকে বা বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়েছে। ওই যে কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম যে নদ নদী কিন্তু বেশিরভাগ কি হয়েছে, কোনোটা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, কোনোটা আরব সাগরে মিশেছে। তো বঙ্গোপসাগর যেদিকে আছে সেটা হচ্ছে পূর্ব দিক, আর যেদিকে আরব আছে সেটা হচ্ছে পশ্চিম দিক। তোমরা জানো, তাই না, যেমন আমাদের পশ্চিমবঙ্গ নিচেই রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আর ওইদিকে গুজরাটের সাইডে রয়েছে আরব সাগর। তোমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটে দিক তো আশা করি সবাই ভালোভাবেই জানো। চল 42টাকে কি বলছে তো দেখে নিই। 42টাকে প্রশ্নে বলছে পশ্চিম দিকে প্রবাহিত একটি দক্ষিণ ভারতীয় নদীর নাম। দেখো নর্মদা বা তাপ্তি অনেকই আছে, ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা সেটা হচ্ছে নর্মদা, তারপরে আছে তাপ্তি, ঠিক আছে, তবে তাপ্তির থেকে নর্মদাটাই বেশি তোমাদের পরীক্ষায় আসে। তারপরে বলছে গোদাবরী নদীর কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 43 দাগে বলছে গোদাবরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে উত্তর হবে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। এর মধ্য দিয়ে কি হয়েছে? গোদাবরীর প্রবাহিত হয়েছে। তারপরে বলছে 44 দাগে কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো কৃষ্ণা নদী হয়েছে কোথায়? মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত। তারপরে দেখো 45 দাগে বলছে দক্ষিণ ভারতের নদীগুলি সাধারণত কোন ধরনের নদী? বাহ, সুন্দর একটি প্রশ্ন, এটি কিন্তু ভিভিআই তোমরা দিয়ে রাখতে পারো। ঠিক আছে, দক্ষিণ ভারতের নদীগুলি সাধারণত কোন ধরনের নদী? উপদ্বীপীয় নদী। ঠিক আছে, যেহেতু সাগর বা মহাসাগরের উপকূলে এগুলো এই নদীগুলো আছে, তাই উপদ্বীপীয় নদী। ঠিক আছে, তারপরে দেখো 46 দাগে বলছে দক্ষিণ ভারতের নদীগুলির প্রবাহের বৈশিষ্ট্য কি? যা, এই তো একটা প্রশ্ন তোমাদের, আমি প্রথম থেকেই খুঁজছিলাম যে এই প্রশ্নটা কোথায়। তো যাই হোক, প্রশ্নটা সবার শেষের দিকেই চলে এসছে হয়তো টাইপিং করার সময়। দেখো খুবই ভালো একটি প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলির প্রবাহের বৈশিষ্ট্য কি? দেখো এই দক্ষিণ ভারতের নদীগুলো না, এরা শুষ্ক মৌসুমে জল শূন্য হয়ে যায় এবং বর্ষায় পূর্ণ প্রবাহে চলে। এরা কি হয়? জলশূন্য হয়ে যায় শুষ্ক মৌসুমে এবং বর্ষার সময় এরা জলে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, সেই সঙ্গে তোমাদের একটু বলে রাখি, উত্তর ভারতে যে নদ নদীগুলো আছে না, তার বেশিরভাগই কিন্তু বরফ গলা জলে পুষ্ট। এটাও কিন্তু মনে রাখবে। পরবর্তীতে দেখো বলছে কাবেরী নদীকে কেন দক্ষিণ ভারতের জীবন রেখা বলা হয়? কারণ এই কাবেরী নদীকে দক্ষিণ ভারতের জীবন রেখা বলার কারণ একটাই, সেটা হচ্ছে এই নদীর জল ব্যবহার করে বিভিন্ন
কাজে ব্যবহার করা হচ্ছে, যেমন কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কাবেরী নদীর জল। তাই এই কাবেরী নদীর জলকে কিন্তু দক্ষিণ ভারতের জীবন রেখাও বলা হয়। যেমন দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, ঠিক তেমনই কি জীবন ভারতের দক্ষিণ ভারতের জীবন রেখাও বলছে কাকে? কাবেরী নদীকে। তারপরে দেখো 48 দাগে প্রশ্নে বলছে গোদাবরী নদীর মুখে যে ডেল্টা গঠিত হয়েছে তার নাম কি? গোদাবরী নদীর মুখে যে ডেল্টা গঠিত হয়েছে তার নাম হচ্ছে গোদাবরী ডেল্টা। ঠিক আছে। তারপরে 49 দাগে বলছে দক্ষিণ ভারতের নদীগুলি কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত? দাক্ষিণাত্যে মালভূমি অঞ্চলের অন্তর্গত। আজকের শেষ যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বর্তমান সময়ে বিভিন্ন পরীক্ষার আসার মতো প্রশ্ন, এবং আজকের আমাদের এই অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসের লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের ত্রাসের নদী বলা হয় কাকে? ভারতে ত্রাসের নদী বলা হয় কাকে? তিস্তা নদীকে বলা হয়। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে দাদা বা স্যার কেন এই তিস্তা নদীকে? কারণ এই তিস্তা নদীতে ঘন ঘন বন্যার সৃষ্টি হয়, এবং বন্যা হলে তোমরা প্রত্যেকেই জানো বন্যা হলে মানুষের কতটা ক্ষয়ক্ষতি হয়, সেটা নিশ্চয়ই আলাদা করে তোমাদের বোঝাতে হবে না। তো এই ঘন ঘন বন্যা হয় বলেই তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসের 50টি প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, এবং তোমাদের বিভিন্ন আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেখানে তোমরা এই নদ নদী থেকে দু একটি প্রশ্নের কমন অবশ্যই পাবে। তো তোমরা তোমাদের এই ক্লাসটা করে কেমন লাগলো সেটা মতামত জানাও। আর দেখো, ক্লাস করলেই যে সব কিছু পাবে বা সব কিছু হবে এমন তো নয়, তোমরা প্রথম থেকে ক্লাস করতে থাকো, আমি তোমাদের তৈরি করে দেব। জিকে জিএস নিয়ে কোনো সমস্যা হবে না আগামীতে, এইটুকু না আমি কথা দিতে পারি। ঠিক আছে। যারা রেগুলার বেসড ক্লাস করবে, এবং যদি কোনো পরীক্ষা, যেহেতু আমি তোমাদের বলেছি আগের দিনের একটা ভিডিওতে, তো সেই পরীক্ষা যেদিন হবে তার পরের দিন বা সেই দিন সন্ধ্যাতেই আমি তোমাদের জানিয়ে দেবো যে কোন অধ্যায়ভিত্তিক ক্লাস করার পর থেকে কোন প্রশ্নটা কোথা থেকে এসছে, আমি এটাও তোমাদের জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু। তো আশা করি সবার ভালো লেগেছে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।